বিমল করের ছোট গল্প ইঁদুর। অল্পের জন্য বেঁচে গেছে যতীন। আর একটু হলেই ডান হাতের আঙুল কটা ওর ইঁদুর মারা কলে থেতলে যেত। রেশন আনা ক্যাম্বিসের থলেটা বার করতে হাত বাড়িয়েছিল বেঞ্চের তলায়। কে জানতো ওরই তলায় ওত পেতে বসে আছে সর্বনেশে কলটা। লোহার ধারালো দাঁত আঙুলে ফুটতে চট করে হাত সরিয়ে নিয়েছে, তাই না রক্ষে। সাবধানে কলটাকে বাইরে টেনে আনে যতীন। তীক্ষ্ণ দন্ত ইস্পাতের যন্ত্রটা হা করে রয়েছে। সদ্য ধার দেওয়া অর্ধচন্দ্রাকার দুটি করাতের ফলা শিকার ধরার সম্ভাবনায় তখনও অপেক্ষমান। কই শুনছো, শীঘ্রই একবার এসো তো এখানে। রুক্ষ গলায় হাঁক পারে যতীন। সামনে দালানে বসে বাঁশের রুটিগুলো ডালডায় ভেজে নিচ্ছিল মলিনা। বসে বসে উত্তর দেয়, আমার হাত জোড়া, কি বলছো বলো। এখানে থেকে বললে যদি হবে, তবে তোমার সোহাগ করে ডাকছি কেন? ঘরে এসে সচক্ষে তোমার কাণ্ডটা একবার দেখে যাও। যতীনের তাগিদ গ্রাহ্যের মধ্যে আনে না মলিনা। পরিপাটি করে স্বামীর জলখাবারের থালা গুছোয়। ডালদাই লালচে করে ভাজা খানচারেক বাসি রুটি, দু টুকরো বেগুন ভাজা, একটু গুড়। স্বামীর দিকে জলখাবারের থালাটা এগিয়ে দিয়ে মলিনা বলে, অমন করে হাঁক পারছো কেন? হয়েছে কি? হয়নি, তবে আর একটু হলেই মোক্ষম কিছু এক হতো। মুখ চোখের এক বিচিত্র ভঙ্গি করে যতীন কলটার দিকে ইঙ্গিত করে। মেঝের দিকে তাকিয়ে মলিনা একটু অবাকই হলো হয়তো। ওটা আবার টেনে বের করতে গেলে কেন? না, বার করব কেন? ভেতরে ঢুকিয়ে রেখে দিই, তারপর আমার আঙুল কটা উড়ে যাক, না হয় তোমার পায়ের গোড়ালি। রুটি ছিঁড়তে ছিঁড়তে যতীন ভুরু কুচকই। আহা, কি আমার বাক্যি রে। মলিনা স্বামীর প্রতি ভ্রুভঙ্গি হেনে মেঝেতে উবু হয়ে বসতে বসতে বলে, ধান ভানবো মরণকালে, দাঁড়িয়ে থাকি ঢেকি সালে। কবে তোমার হাত কাটবে, পা কাটবে, তাই ভেবে কলটাকে সিন্দুকের মধ্যে পুড়ে রাখি। আহার পর্ব শুরু হয়েছে, তবু চোটে মোটেই উত্তর দেয় যতীন, মেয়েলি শ্লোক কেটো না। আরেকটু হলেই তো আমার আঙুল কটা সাবার হয়ে গিয়েছিল। মরণকাল পর্যন্ত তোমায় আর ঢেকিশালে অপেক্ষা করতে হতো না। ইঁদুর কলে হাত দিয়েছিল মলিনা। স্বামীর কথাটা কানে যেতে হাত সরিয়ে নিল। তাকালো যতীনের মুখের দিকে। বেঞ্চির তলায় হাত ঢুকিয়েছিলে কেন? থলে বের করতে। একটু আর তর্স হয়েছিল না? যত রাজ্যের জিনিসপত্র হাটকাতে লাগলে। উষ্ণ স্বরে বলে মলিনা। ইঁদুর কলটা ঠেলে এক পাশে সরিয়ে রাখে। বেকা চোখে যতীন স্ত্রীর ক্রিয়াকলাপ লক্ষ্য করছিল। কলটা সম্পর্কে এতটা তাচ্ছিল তার মনোভূত নয়। আবার সেই কথাটা গ্রাহ্য হলো না। না, হলো না। মলিনা উঠে দাঁড়ায়। কথা দিয়েও ও যেন ধমক দেয় যতীনকে। অযথা তুমি সর্দারি করো না তো। আমার সংসার, আমি যা ভালো বুঝবো করব। কোথায় ইঁদুর তার ঠিক নেই, কল পেতে বসে আছে। যতীন বিড়বিড় করে, কোথায় ইঁদুর তুমি আর কি জানো? আমি বুঝি, তাই কল পেতে বসে থাকি। তুমি মাথা ঘামাও না। পাল্টা জবাব দেয় মলিনা। কথার শেষে ঘর ছেড়ে চলে যায়। স্ত্রীর অহেতুক একগুঁয়েমিতে বিরক্ত হয়ে ওঠে যতীন। চায়ের কাপ হাতে করে একটু পরেই মলিনা আবার ঘরে ঢোকে। টাকা নেবে না? স্বামীকে লক্ষ্য করতে থাকে মলিনা। নেব না তো টাকা পাবো কোথায়? মুক্তিতে রেশন দেবে? অফিসটা আমার শ্বশুর বাড়ি কিনা? এটাও থালাটা মেঝেতে রাখতে রাখতে মেজাজি গলায় বলল যতীন। চায়ের কাপটা উঠিয়ে নিল। আবার সেই কথা, কতদিন না বলেছি, আমার বাপ মা নিয়ে যা মুখে আসে বলবে না। চট করে চটে ওঠে মলিনা। আমার বইই গেছে তোমার বাপ মাকে নিয়ে কথা বলতে। ও, শুনি তবে শ্বশুরটা তোমার কে? মলিনার কথায় কোনো জবাবই দেয় না যতীন। যত তাড়াতাড়ি সম্ভব চায়ের কাপটা শেষ করে বেরিয়ে পড়তে পারলে ও যেন বাঁচে। মলিনা নিরুত্তরে রেশনের থলে গুছোয়। বাক্স খুলে টাকা বের করে তক্তপোষের ওপর রাখে। চা খাওয়া শেষ হয়েছে যতীনের। পায়ের মোজাটা ঠিকঠাক করে হাঁটুর নিচে দড়ি বাঁধে।
তাক থেকে পেন্সিল আর নোট খাতাটা উঠিয়ে নিয়ে বুক পকেটে গোজে, তারপর একটা বিড়ি ধরায়। 8 টাকা। 5 টাকার নোটটা হাতে করে যতীন স্ত্রীর মুখের দিকে তাকায়। টাকার গাছ আছে নাকি আমার? যা ছিল দিলুম। 2 টাকার আর বাজার আছে, ভালো কথা। বাজার করে দিয়ে যেও। মলিনার গলা বেশ ঝাঁজ। একটু বুঝি হতভম্ব হয়ে পড়ে যতীন, চট করে জবাব খুঁজে পায় না। সামাল দিয়ে বলে, 15 দিনের রেশন 5 টাকায় হয় নাকি? ফি বার দিচ্ছ? এবার নেই তো দেব কোত্থেকে? চুরি বাটপারি করবো? ফিরতি প্রশ্ন মলিনার। এক মুহূর্তে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে যতীন বলে, বেশ, 5 টাকায় যা হয় নিয়ে আসবো। কথার শেষে নোটটা খাকি হাফ প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। যতীন বেরিয়ে যাচ্ছিল, মলিনা বলল আবার, বাজার করে দিয়ে যাও। সময় নেই, 8টায় ডিউটি, 7:30 বেজে গেছে। ভালোই তো, আমার আর কি, ডাল ভাত রেঁধে রেখে দেবো, আমার মুখে সব রোচে। আমারও, যতীনের জবাব। কিন্তু তোমার বন্ধুটির? তার তো আজ সকালে ফিরে আসার কথা। সন্ন্যাসী মানুষ, তার আবার প্রাণের ইয়ার পঞ্চাতেলি। ফল চাই, মূল চাই, কলা চাই, কোনো ত্রুটিটুকু হবার জো নেই। হলে তোমার মাথা কাটা যায়, আর আমার বাপ ঠাকুরদাকে স্বর্গ থেকে টেনে এনে হালাফেলা করা হয়। তাকের উপর অযথা খুঁটিনাটি কি একটা গোছাতে গোছাতে ভারী গলায় বলল মলিনা, বাসু আজই কল্যাণেশ্বরী থেকে ফিরছে নাকি? যতীন ঘুরে দাঁড়ায়। কি জানি, বলে তো গেছে। যতীন মাথা নাড়তে নাড়তে টানা একটা শব্দ করে মুখ গুজে তারপর মুখ খুলে, আমার আর সময় নেই, যা হয় করো। দালানে নেমে যতীন তার ঝরঝরে সাইকেলটায় চাকা পরক করছে, দেখছে পাম্প আছে কিনা। শুনলো ঘর থেকে তাকে শুনিয়ে শুনে মলিনা বলছে, করবো আবার কি? আমি কিছু করব না। রোজ রোজ পরকে পায়ে ধরে সেজে বাজার আনাবো? আর কাউকে সাদাসাদি করতে পারবো না। যা আছে ঘরে তাই ফুটিয়ে রেখে দেব। এতে কার পেট ভরলো না, মন উঠলো না, অত আমার দেখার দরকার নেই। যতীন চলে গেল। খোলা দরজা দিয়ে দেখলো মলিনা সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে সে একইভাবে স্বামী তার প্রস্থান করলো। ওর চলে যাবার ভঙ্গিটাই এমন, যা থেকে মনে করা যায় সকালবেলায় দাম্পত্য কলহের যে সবটুকু স্ত্রীর কাছে জিম্মা দিয়ে ও নিজে খালাস পেল। চলে গেল। মলিনা 2-4 মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, শুধুই। তারপর ঘরের চারপাশটা লক্ষ্য করলো একবার। পরক্ষণেই তাকে দেখা গেল এঁটো বাসন আর কাপ দুটো নিয়ে দালানে রেখে এসেছে। আবার একবার বিছানা ঝাড়লো, ঘর ঝাড় দিল, জলের নেতা দিয়ে মুছতে লাগলো ঘরের মেঝে। বসে বসে উবু হয়ে ঘর মুছছিল মলিনা। বেঞ্চির কাছে আসতে ইঁদুর মারা কলটা আবার তার চোখে পড়ে। ঠিক আগের মতোই মুখোপাধ্যান করে বসে আছে যন্ত্রটা। হাতের কাজ থামিয়ে মলিনা এক মনে তাই দেখে। এই নিয়েও তো যত গন্ডগোল। মলিনা ভাবছিল, অফিস যাবার আগে অযথা কথা কাটাকাটি। যতীন হয়তো রাগ মনে পুষে রাখলো, অফিসে একটা কেলেঙ্কারিও বাঁধাতে পারে। চাই কি দুপুরে হয়তো খেতেই আসবে না বাড়িতে। এমন ঘটনা মাঝে মাঝে হয়েছে বই কি। বাড়িতে কিছু বলেনি যতীন। ওর মুখ দেখে বোঝবারও উপায় ছিল না রাগের আছে তেতে আছে তার মন। মলিনা বসে আছে তো বসেই আছে। দুপুর গেল, বিকেল গেল, সেই সন্ধ্যায় গোড়ায় সাইকেল ঠেলতে ঠেলতে ফিরল যতীন। শুকনো মুখ, রুক্ষ চুল, চোখ বসে গেছে। কোথায় ছিলে? কেন দুপুরে খেতে আসুনি? কি খেয়েছো? জানো, তোমার জন্য আজ একটু ইলিশ মাছ আনিয়ে ঝোল রেঁধেছি, বড়ি ভেজেছি, টক করেছি লাউয়ের। আর হ্যাঁ মশাই, আমিও দাঁতে কাঠি দিয়ে পড়ে আছি সারাদিন। থাক সোহাগ দেখাতে হবে না, কতই তো বইয়ের ওপর টান, তাই তো। মলিনা অভিমানে কেঁদে ফেলেছে। তখন যতীন ওর কান্না থামিয়েছে, চোখের জল দিয়েছে মুছে, বলেছে, আর কখনো এমন গরিহিত কর্ম করব না লক্ষ্মীটি। সত্যি বলছি, মায়েরই তোমার দিব্যি। আবার ওরা জোর বেঁধে থালা সাজিয়ে খেতে বসেছে, গল্প করেছে হিজিবিজি। হাসিতে হাসিতে ছোট ঘরখানাও যেন হেসে উঠেছে। আনন্দে খুশিতে পরিচ্ছন্নতায় নিবিড় সাহচর্যে এই ছোট্ট ঘরখানা হেসে উঠুক, খুশিতে টইটুম্বুর হয়ে থাক ওরা দুটি মন। মলিনা তো তাই চেয়েছে, তাই তো এত। কিন্তু এটা বাড়ি নয়, বস্তি।
তবু বাড়ি বল, এমন বাড়িতেই তাদের মতো গৃহস্থরা থাকে। খোলার চালের ঘর একখানা আর এক ফালি দালান, সামনে একটু মাটির উঠোন, ভাড়া 20 টাকা, তাও অনেক ধরা কওয়া করে, নয়তো এই বাড়িটা নাকি ভাড়া ছিল 24। অফুরন্ত উৎসাহ নিয়ে মলিনা এ বাড়ির পা দিয়েছিল, কিন্তু প্রথম দিনই ঘরে ঢুকে সমস্ত উৎসাহ যেন হঠাৎ উবে গেল। কেমন যেন ফ্যাকাশে ভয় পাওয়া মুখে প্রশ্ন করলো, 20 টাকার এই বাড়ি? বিছানা খুলছিল যতীন। লণ্ঠনের আলোয় মলিনার মুখভাব তেমন ভালো করে দেখতে পেল না। 20 টাকা এরকমই তো সস্তায়। সে আসানসোল আর আছে নাকি? যুদ্ধের হিড়িকে আসানসোলের জমিগুলো সোনা হয়ে গেল। আর বাড়ি তা যেমনই হোক, মানুষের বাঁচতে হলে চাল চুলো রাখতেই হবে। খড়ের ছাউনি, খোলার চাল, টিনের চালা, চোখের পলকে এক একটা রাজত্ব বনে গেল। এই শালার ঘর 3 বছর আগে 3 টাকাতেও ভাড়া হতো না, আর এখন? বিছানা খোলা শেষ করে যতীন হাফ ছাড়লো। লণ্ঠন নিয়ে মহিলা তখন ঘরে ইতিউতি দেখছে। ইস মা গো, ঘরের মেঝে কি ছিঁড়ি! সিমেন্টের একটা পাতলা প্রলেপ না থাকলে স্যাঁতসেঁতে মাটির উপরে তারা দাঁড়িয়ে থাকতো। সিমেন্টও কি আছে নাকি? ফেটে ফুটে একাকার। ঘরের এখানে ওখানে বড় বড় গর্ত, দেওয়ালে চিড় ধরেছে। আর ঘরের মাথা কোন যুগের ছেঁড়া চট দিয়ে সিলিং করা, এখনো তাই টিকে আছে। তবু রক্ষে যেমন তেমন করেও ঘরে সদ্য একবার কলি ফিরিয়ে দিয়ে গেছে বাড়িওয়ালা। এখনো চুনের গন্ধ ভাসছে, নয়তো দুর্গন্ধে প্রাণ যেত। ও মা গো! হঠাৎ বৃষ্টি রকম কোকে উঠল মলিনা। ধর্মার করে চৌকির ওপর লাফিয়ে উঠতে গেল। লণ্ঠনটা চৌকিতে ধাক্কা লেগে ছিটকে পড়ল মেঝেতে। দপদপ করে লণ্ঠনের কাপা অসম এলানো শীষটা কাচের মধ্যে কিলবিল করলো। ধোয়া জমলো খানিকটা, আর তারপরেই সব অন্ধকার। নিকশ কালো রঙে সবকিছু ডুবে গেল, মুছে গেল। কি হলো? যতীন উদ্বেগ ভরা কণ্ঠে প্রশ্ন করলো। ইঁদুর। যতীন প্রথমে বোবা, তারপর তাচ্ছিল্য মাখা তরল সুরে প্রত্যুত্তর দিয়ে অট্ট হাসিতে ভেঙে পড়ল। বাবা, যেমন করলে তুমি! আমি চমকে উঠেছিলুম, ভাবলাম না জানি সাপ খোপ হবে। লণ্ঠন জ্বালালো যতীন। মলিনাকে দেখলো। ওর মুখ চোখে তখনও ভয় লেপ্টে রয়েছে। আরে, অমন মুখ করে বসে আছো কেন? মনে হচ্ছে যেন। যতীনের কথায় বাধা দিয়ে মলিনা বলল, কই দেখি, তোমার হাত দেখি। দেখো, আমার বুকটা এখনো ধকধক করছে। যতীন হাত দিয়ে অনুভব করলো, সত্যি মলিনার হৃৎপিণ্ড দ্রুত তালে বেজে চলেছে। আশ্চর্য! এত ভয় তোমার ইঁদুরে? তা বাবু, ভয়ই বলো আর ঘেন্নাই বলো, ও বিদিকিচ্ছে জন্তুগুলো দেখলে আমার গা গুলিয়ে আসে। আস্তে আস্তে জবাব দিল মলিনা, বিকৃত মুখ ভঙ্গি করে। স্বামীর চোখে চোখ রেখে একটু থেমে বলল আবার, এবারে চৌকাটে পা দিয়েই আমার জন্মসূত্রগুলো চোখে পড়ল। তখন থেকে গা বিরোচ্ছে। তার ওপর পড়বি তো পর, হতভাগা একেবারে পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল গা। আজব কাণ্ড তোমার। যতীন বলল, ইঁদুর কোথায় না থাকে? থাক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে থাক, আমার ঘরে থাকা চলবে না। 2 চোখের বিষ আমার। পাজি, নোংরা, কুৎসিত। মলিনার ঠোঁট, চোখ, নাক, মুখ ঘৃণায় কুচকে কুশ্রী হয়ে উঠল। মুখে যা বলছিল মলিনা সেই দিন, সেই প্রথম এবারই পা দিয়ে অক্ষরে অক্ষরে তা ফলিয়ে ছেড়েছে। প্রথম দিন থেকেই মলিনার সে কি অসাধ্য সাধন। মেঝেতে কোথায় গর্ত, দেওয়ালে কোন কোণে ফাটল, দালানের জঞ্জাল জড়ো করা কেন, এসবের মধ্যেই তো ইঁদুরের রাজত্ব। ইটের গুঁড়ো, কাকড়, বালি, পাথরকুচি যা পায় ঠেসে ঠেসে গুজে ভরাট করে গর্তের ফাঁক, তারপর মাটি দিয়ে লেপে দেয়। যতীনদের ডিপোতে শেডের কাজ হচ্ছে। অফিস ফেরতা যতীন ভোলাবাবুর কাছ থেকে সিমেন্ট চেয়ে রুমাল বেঁধে আনে। একটা করনিক কিনে আনলো একদিন। সারা দুপুর কোমরে কাপড় জড়িয়ে মিস্ত্রিগিরি করে মলিনা। একটু হয়তো বাড়াবাড়ি হবে এই ইঁদুর ভীতি, তবু কে অস্বীকার করবে ইঁদুর তাড়াতে গিয়ে মলিনা ঘরের স্ত্রী পাল্টে দেয়নি। আসলেই তাই। 20 টাকার খোলার ঘর মলিনার হাতে পড়ে স্ত্রী পেল। শৌখিন না হোক, শোভন হলো। যতীন মনে মনে ভাগ্যবান মানল নিজেকে। লক্ষ্মীমন্ত্র বউ তার। দেখতে দেখতে সংসারে হাল ফিরিয়ে দিল। ঝকঝকে তকতকে করে সব ঘর সাজালো মলিনা।
কাঁঠাল কাঠে তক্তপোষ, একটা বেঞ্চি, দুটো জলচৌকি, কেরোসিন কাঠেতে থাকা এমনি সব টুকিটাকি জিনিস। প্রথমে কটা মাস খুবই টানাটানি চলে সংসারে। মাইনের 100টা টাকা থেকে বাঁচিয়ে এটা ওটা কেনা কি সহজ? যতীন একদিন ঠাট্টা করেই বলেছিল, ভাগ্যিস ভগবান আমায় রাজা করেনি গো, বেঁচে গেছি। কেন জানতে চেয়েছিল মলিনা অবাক হয়ে। যতীন হাসতে হাসতে উত্তর দিয়েছে, তাহলে তুমি প্রাসাদ বানাতে ব্যস্ত থাকতে, এ অধম তোমার প্রাসাদ পেত না। যতীনের কথা হেসে ফেলেছিল মলিনা। স্বামীর গলা জড়িয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে কানে আধো আধো স্বরে বলেছে, আমি মুখ্য সূক্ষ্ম লোক, তোমার অত কাব্যি কি বুঝি? তুমি যদি রাজা হতে আমি কি আর রানী হতাম? রানী হতে না, তবে হতে কি? এটা চোখ বড় করে রহস্য করেছে যতীন। দাসী, ছোট করে উত্তর দিয়েছে মলিনা। বলো কি, এত থাকতে দাসী? দাসী, যা ময়লা রং আমার। বাপমা দেখে শুনে নাম দিয়েছে মলিনা। রানী কি ময়লা হয়? মলিনার গলার স্বরে আশ্চর্য জড়তা এসেছে কথাগুলো বলতে গিয়ে। যতীন এক মুঠো চুপ করে থেকে বলে উঠেছে, বয়েই গেছে, হোক না গায়ে রং ময়লা, মন তো আর ময়লা নয়। তাই মলিনার মন ময়লা নয়, অন্তত মলিনা যেন সেই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে বলে মনে হয়। ময়লার ওপর তাই কি ওর অত বিজাতীয় ঘৃণা? নোংরা যা কিছু, কুৎসিত দর্শন যেখানে যা আছে, বিকৃত বিভৎস যা, চোখে যা পীড়া দেয়, মনকে অসুস্থ করে, মলিনার কাছে তা অসহ্য। সেখানে তার এতটুকু দয়া নেই, ক্ষমা নেই। ইঁদুরকে ঠিক এই জন্যই বুঝি এত ঘেন্না মলিনার। দেখতে যেমন, থাকেও তেমনই অন্ধকার নোংরা আবর্জনা স্তূপে। একটু ভালো করবে তোমার, বই গেছে, বরং ক্ষতির বহরটা একবার হিসাব করে দেখো। চাল ডাল, তরি তরকারি, কাপড়, বই, সর্বত্রই ওর সমান গতি, আর নষ্ট করা ছাড়া অন্য কোনো কাজ নেই। তালপুকুরের ঘরে অত যে ইঁদুরের উৎপাত, সে উৎপাতও বন্ধ করলো মলিনা। এলো ইঁদুর মারার কল, তারপর এলো বেড়াল, শেষ পর্যন্ত ইঁদুর মারা বিষ। মলিনার সংসার থেকে একদিন দূর হলো এই নোংরা জীবগুলো, একেবারে চিরকালের মতোই। তারপর তো বেশ ছিল মলিনা। হঠাৎ আজ কদিন থেকে কেমন করে যেন একটা ইঁদুর আবার এসে পড়েছে। শব্দ শুনেছে মলিনা, বুঝতে পারছে, কিন্তু কই দেখতে তো পায় না, কিছুতে ধরতেও পারে না। কে? মলিনা চমকে উঠল, কে যেন ডাকলো। ধর্মর করে উঠে দাঁড়ালো মলিনা, হাতে তার ইঁদুর কল। দরজার কাছে সরে আসতেই উঠোনে যে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল মলিনার। মুন্ডিত মস্তক, গৈরিক বাস, দীর্ঘ দেহ এক মূর্তি, সর্বাঙ্গে রোদ আর তপ্ততা নিয়ে দাঁড়িয়ে। ফিরলাম কল্যাণেশ্বরী থেকে। উঠোন থেকে স্বর ভেসে আসে, সব যে বড় চুপচাপ। যতীন কই? অফিস বেরিয়ে গেছে। বাসুদেব উঠোন থেকে দালানে উঠে আসে। মলিনার হাত থেকে কলটা পড়ে যায় একেবারে পায়ের কাছে। শব্দ কানে যেতে ও সম্বিত ফিরে পায়। পায়ের দিকে নজর পড়তেই দেখে মাটিতে কলটা কাত হয়ে পড়ে রয়েছে। করাতির ফলার মতো মুখ দুটো বন্ধ। তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে মলিনা বলে, আসুন, আপনার বন্ধু তো অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে। দুপুরবেলা খেতে এলো যতীন, রোজ যেমন আসে। ঘরে পা দিতেই বাসুদেবের সঙ্গে দেখা। বন্ধুর মুখের দিকে তাকিয়ে যতীন যেন আকাশ থেকে পড়ল। করেছিস কি রে? মাথা কামিয়ে এলি কল্যাণেশ্বরী থেকে? নিজের মাথায় নিজেই হাত বুলিয়ে বাসুদেব বলল, খারাপ দেখাচ্ছে? না, খারাপ কেন হবে? একেবারে মঠের মহারাজের মতো দিব্যি দেখাচ্ছে। ঠাট্টা করে যতীন। দীক্ষা নিলাম কিনা তাই? গায়ের জামাটা আলনায় টাঙিয়ে যতীন ঘুরে দাঁড়ায়। দীক্ষা? আস্তে আস্তে মাথা নাড়ে বাসুদেব, চুপ করে থাকে, হাসে মুচকি মুচকি। বন্ধুর হাসির অর্থভেদ করতে না পেরে যতীন বলে, দাঁড়া, মাথায় 2 ঘটি জল ঢেলে নি, তারপর তোর দীক্ষা নেওয়ার কথা শুনছি। স্নান সেরে খেতে বসলো যতীন, পাশে বাসুদেব। মলিনা বাসুদেবের সামনে থালা সাজিয়ে দিয়ে গেল পরিপাটি করে। তারপর স্বামীর। আর এক দফা অবাক হবার পালা যতীনের। ব্যাপার কি? আমি ভাত, তুই রুটি। যতীন বাসুদেবের পাতের দিকে দৃষ্টি রেখে প্রশ্ন করলো, আমি নিরামিষ আর তুই আমিষ। আমার পাতে দুধ কলা, তোর পাতে কিন্তু ভাই কাঁচকলা।
বাসুদেব উচ্চ গ্রামে হাসে। ততক্ষণে মলিনার সামনে এসে দাঁড়িয়েছে। খেতে খেতে বাসুদেব বলে, আজ পূর্ণিমা, ভাত খাওয়া নিষেধ। কার নিষেধ? তোর গুরুদেবের। যতীন চোখ তুলে তাকায়। না, নিজে থেকে খাই না। বাসুদেব আর চোখে মলিনার দিকে তাকায়। খেতে বসে গলগল করে ঘামতে শুরু করেছে যতীন। বাসুদেবেরও মুখের ঘাড়ে ঘামে জমে উঠেছে। মলিনা চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখে। যতীনের খোলা গায়ে ঘামের প্রবল একটু বোধহয় দৃষ্টিকটুই হবে, অথচ তার পাশে বসে বাসুদেব ধবধবে ফর্সা গোলগাল মুখের চাঁদ লোকটার। কপালটাও তেমন চওড়া নয়, ভরাট গলা, ঘাম জমেছে ফোটা ফোটা সারা মুখ ভরে। ভিজে চন্দন দিয়ে মুখে তিলক আঁকলে বুঝি এমনই দেখায়। তোমার পাখা নেই? যতীন মলিনার দিকে তাকিয়ে প্রশ্ন করে। কি যেন ভাবছিল মলিনা, স্বামীর কথা কানে যায়নি। জিজ্ঞাসা দৃষ্টি মেরে সে তাকিয়ে থাকে। কি নেই পাখা? যতীন আবার জানতে চায়। মলিনা ঘর থেকে পাখা নিয়ে আসে। জোরসে একটু বাতাস করো তো, খাবো কি, ঘেমেই মরলুম, যা ভ্যাপসা গরম। ভিজে গামছায় বুক মোছে যতীন বলল, কাল কল্যাণেশ্বরীতে বৃষ্টি হলো। বাসুদেবও কপাল ঘাম মোছে। পাহাড় জায়গা তো, ওইখানে তুই এত গরম পাবি না। কই, দিনের বেলায় এমন আর কম কি, রাত্রির অবশ্য ঠান্ডাই। কোথায় ছিলি রাত্রে? মন্দিরে, বেশ লাগলো। এক সাধুর সঙ্গে দেখা, কথাবার্তা বললাম অনেকক্ষণ। বয়স হয়েছে তার, আশ্রম আছে দেওঘরের দিকে। গৃহী অথচ সাধু, আশ্চর্য। বাসুদেব কেমন যেন আনমনা হয়ে ওঠে। ব্যাস, আর কি, সাধু মানুষ, বয়স হয়েছে, আশ্রম আছে, তুই একেবারে গলে গেলি। যতীন জোরে হেসে উঠল। দীক্ষাটাও চট করে নিয়ে নিলি, কি বল? বাসুদেব ওর স্বভাব মতো মুচকি হাসি হেসে মাথা নাড়ল। ওর আশ্রমে আপনার একটা জায়গা হলো না? মলিনা ঠোঁট কুচকে হাসলো। মলিনার মুখের হাসি তার কণ্ঠস্বরে তীক্ষ্ণতা ঢাকতে পারল না। বাসুদেব আবার আর চোখে তাকালো, কেমন ভাবে মাথা নাড়লো আবার। না, আমি তো জায়গা খুঁজিনি। খুঁজলেই পারতেন, আশ্রম না হলে সন্ন্যাসীদের মানাবে কেন? হাতের পাখা জোর হয়ে ওঠে মলিনা। আশ্চর্য, এত জোরে বাতাস করছে মলিনা, তবু যতীন ঘামছে। বাসুদেবের মুখের ঘাম কিন্তু শুকিয়ে গেছে। আমি তো সন্ন্যাসী নই, বাসুদেব আস্তে আস্তে বলল। সন্ন্যাসী নন তো গেরুয়া পরেন কেন? মলিনার রুক্ষ দৃষ্টি বাসুদেবের দৃষ্টির সঙ্গে মিলে যায়। এমনি ভালো লাগে তাই, সুবিধেও কম নয়। বিনি টিকেটে ট্রেনে চড়ি, কারোর বাড়িতে গেলে দুবেলা অন্ন জুটে যায়। এও প্রণাম করে, 2-4 পয়সা দেয়, মন্দ কি? দিন তো চলে যাচ্ছে। বাসুদেব যেন কৌতুক করছে, আমারই ভাবে কথাগুলো বলে। পরিহাসের তরলতা তার গলায়। পরিচ্ছন্ন হাসি হেসে বাসুদেব এবার যতীনকে বলে, কি করে ঠিক বললুম না। নেহাতি বাজে কথা, যতীন উত্তর দেয়। কি রকম? ওর আর কোনো রকম নেই। ঘরে মা নেই, থাকলে তোর বিয়ে দিত, তখন বউয়ের ভেরুয়া হতিস। বউ নেই তাই গেরুয়া ধরেছিস। যতীন বললে মুরব্বি চালে তাকালো মলিনার দিকে। ঘরের মধ্যে আস্তে আস্তে যে ভারী আবহাওয়া জমে উঠেছিল, যতীনের কথা আর হাসিতে তা অনেকটা ফিকে হয়ে এলো। সশব্দে হেসে উঠল বাসুদেব। মলিনাও হাসলো, তবে তার হাসি শব্দবহুল নয়, এমনকি কৌতুক স্নিগ্ধ সহজ সাদা হাসি যে তাও নয়, বরং মলিনার ঠোঁটের কোণে যে বাঁকা হাসি রেখা ফুটে উঠল, তার যে টেনে ও কথা বলল বাঁকা সুরে। বেবাগী লোকের বউতে কি যায় আসে, কথাই আছে না, তাই থাকলে সর, না থাকলে পর। বেফাস কথাটা মলিনার মুখ থেকে কেমন করে যে বেরিয়ে গেল সে বুঝতেও পারল না। জিভকে রাশ বেঁধে সব সময় কি রাখা যায়? কখনো কখনো আলগা হয়ে যায় বই কি। কথাটা কারো কান এরোয়নি। যতীন ভাতের থালা থেকে হাত উঠিয়ে তাকালো মলিনার দিকে, সোজাসুজি চোখে তাকালো বাসুদেব। কটা মুহূর্ত নিঃশব্দে 3টি প্রাণী মনের ফেনা মাখলো নিজেদের মনে, বিমূঢ় বিব্রত হয়ে। শেষ পর্যন্ত মনের ফেনায় মলিনার চোখের কোণে কেমন করে যে জোয়াল এসে পড়ল, কড়কড়িয়ে উঠল 2 চোখ। কে বলবে, কে জানে। পাখা মাটিতে নামিয়ে রেখে উঠে পড়ল মলিনা। দালান থেকে ঘরে এসে ঢুকলো। বুকটা অযথায় ধরফর করছে, ব্যথায় মোচড়ে বুকের হাড় কটাও কনকনিয়ে ওঠে। বিকেল না হতে মলিনা ঘর দৌড় পরিষ্কার করে উনুন ধরিয়ে দিলে। আনাজের ঝুড়ি নিয়ে কুটতে কুটতে বসলো দালানে। দমকে দমকে ধোয়া আসছে।
ঘরে দরজা বন্ধ করে দিল মলিনা। ভেতরে বিছানায় বসে বাসুদেব সদ্গুরু সঙ্গ করছে। দালান ভরে কটু ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর সেই ধোঁয়ার মাঝে বসে থাকলো মলিনা অনেকক্ষণ। ধোঁয়া যখন সরে গেল, বাতাসে চোখ মেলে মলিনা দেখে উনুন তার ধরে উঠেছে দাউ দাউ করে। চোখের জলে মাথার মনটাও থিতিয়ে গেছে। মলিনা মরমে মরে যাচ্ছে এখন। তাড়াতাড়ি চা তৈরি করলো মলিনা। ধবধবে কাছে গ্লাসে চা নিয়ে ঘরে ঢুকলো। কই নিন, চা নিন। হাত বাড়িয়ে চা দিল মলিনা। বই থেকে মুখ তুলে বাসুদেব আনমনা চোখে তাকালো। সদ্গুরুর সঙ্গে সঙ্গী মন যে নিঃসঙ্গ নয়, একথা মনে করতে বাসুদেবের খানিকটা সময় লাগে। চায়ের গ্লাস হাতে নিয়ে বাসুদেব প্রশ্ন করলো, বিকেল হয়ে গেল নাকি? তা কি আপনার আমার জন্য বসে থাকবে? মৃদু হাসলো মলিনা। শাড়ির আঁচলে সদ্গুরুর সঙ্গ ঢেকে নিয়ে বলল, চা খেয়ে আমার একটা কাজ করে দিন তো দেখি। কি কাজ জানতে চাই বাসুদেব। একটু বাজারে যেতে হবে। মলিনার স্বরে লজ্জা। তা বেশ তো। নিজেকে আরো স্পষ্ট ব্যক্ত করার আশায় মলিনা বলে, আপনার বন্ধু ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণ অপেক্ষা করলে আমার আর যাওয়া হয় না। হাড়ি আগলে বসে থাকতে হবে। রান্না বান্না শেষ করে রাখি, উনি এলে আমরা আজ আপনার সঙ্গে আশ্রম বেড়াতে যাব। একটু হয়তো অবাক হয়েছিল বাসুদেব, কিন্তু সবাক হলো যখন তখন তার গলার সুরে সহজ একটা প্রশ্নই শোনা গেল, আশ্রমে যাওনি কখনো? একটিবার শুধু। ঠাকুরের আরতি হয় শুনেছি, দেখিনি। আর চলুন দেখে আসি, উৎসাহ জানালো মলিনা। বেশ তো, চলো। বেশ খুশি হয়েছে মলিনা। ওর মুখ দেখে তাই অন্তত মনে হয়। তাকের ওপর সদ্গুরু সঙ্গ তুলে রেখে মলিনা এবার বলল, এতক্ষণে নিশ্চিত হলাম যা ভয় হচ্ছিল। কেন? আমি ভাবলাম আপনি বুঝি খুব রেগে রয়েছেন। মলিনা নত চোখে বলল, হাতের আঙুলে আঁচল জড়াতে জড়াতে। তখনকার কথায় রাগ করেনি তো? বাসুদেব তার অভ্যাস মতো নীরবে হাসে। তাকিয়ে তাকিয়ে দেখে মলিনার মাথা থেকে ঘোমটা খসে পড়েছে। ক্লান্ত কপালে ফিকে সিঁদুরের টিপ, আরো যেন কিছু একটু মমতা, হয়তো বা করুণা, সব মিলেমিশে মন মারা একটি মুখ। পাগল, রাগ করবো কেন? সবাই মাত্র গা ধুয়ে কাপড় চোপড় ছেড়ে মলিনা ভব্য হচ্ছে। ওইদিকে সন্ধ্যের আবছা অন্ধকার দালান পেরিয়ে জুড়ে বসেছে। ঘর উঠোনে তুলসী গাছের চারার তলায় প্রদীপটা জ্বলছে তখনও কেঁপে কেঁপে। হঠাৎ দমকা ঝড় এলো যেন। হুড়মুড় করে সদর দরজা পেরিয়ে যতীন উঠোনে পা দিয়ে হাঁক দিল, কই গো, শীঘ্রই তোমার রান্না সারো। উঠোনে বেতের মোড়া টেনে বসেছিল বাসুদেব। মলিনা ঘরে প্রসাধন সারছে তখনও। এই যে তুই বাড়িতে আছিস, ভালোই হলো। বাসুদেবের দিকে তাকিয়ে বলল যতীন, ভাগ্যিস তুই ছিলি, না হলে আচ্ছা এক বিপদে পড়া যেত। স্বামী ডাক শুনে মলিনা দালানে এসে দাঁড়ালো। স্ত্রীর দিকে এক লহমায় তাকিয়ে যতীন বলল, চট করে তোমার রান্নাটা ছেড়ে নাও তো, দুটো মুখে দিয়ে বেরিয়ে পড়ি। সারা রাত ট্রেনের ধকল সইতে হবে। ভালো কথা। আমার ধোয়া কাপড় চোপড় বাক্সে আছে না কিছু? মলিনা অবাক হয়ে স্বামীর পানে তাকিয়ে থাকে। বুঝতে পারে না হঠাৎ ধকল সওয়ার কারণ কি ঘটল। একটু ভয়ই হয়, বাড়ি থেকে চিঠি এসেছে নাকি। হঠাৎ ট্রেন, যাবি কোথায়? প্রশ্ন করে বাসুদেব। কলকাতা, দ্রুত উত্তেজনা ভরা গলায় বলতে থাকে যতীন। অফিসে চিঠি এসেছে, আমাদের 5 টাকা করে ডিআরনেস বেড়েছে এপ্রিল মাস থেকে। গত এপ্রিল থেকে এই এপ্রিল পাক্কা 1 বছর 5 টাকা করে পাবো, মানে তোর 60 টাকা। অনিল বাবুকে নিয়ে আজই বিল করিয়ে নিয়েছি। সাহেবও সই করে পাস করে দিয়েছে। কাল হেড অফিসে পৌঁছে বিলটা দেব, আমাদের টাকাটি নেব, আর ব্যাস রাত্রে ট্রেনে উঠবো। ভাগ্যিস তুই ছিলি, নয়তো কি আর একা বউ ফেলে যাওয়া যেত। কই গা, একটু চা খাওয়াবে না? আর হ্যাঁ, কথা বলছো না যে কাপড় চোপড় নেই? আছে, মলিনা থমথমে গলায় বললে। ফিরে গিয়ে নিয়ে আসা উনুনের চায়ের জল চড়াচ্ছে শুনলো বাসুদেব বলছে, দেখ তো কাণ্ড, আমি কোথায় ঠিক করে রাখলাম কাল সকালে যাব, তো তুই সব ভেস্তে দিলি। কাল সকালে তুই যাবি? কোথায় যাবি? কোথায় তা কি ঠিক করে রেখেছি? তবে কালই বেরিয়ে পড়বো ঠিক করে রেখেছিলাম। এখানে অনেকদিন থাকা হয়ে গেল, প্রায় 3 হপ্তাহ। আরে নে তোর 3 হপ্তাহ, যাবি? যাস না? আমি তোকে আটকাচ্ছি? কালকের দিনটা থেকে যা, পরশুদিন সকালে আমি ফিরে আসছি, তারপর যাস।
স্বামীর জন্য চা ঢালতে ঢালতে মলিনা সব শুনলো, প্রত্যেকটি কথা। মনটা তার হঠাৎ তিক্ত হয়ে উঠেছে আবার। যতীনের হাতে চা তুলে দিয়ে মলিনা বলল, বাক্স থেকে কাপড় জামা কি বেছে নেবে? নাও এসে। কাপড় জামা বেছে নেওয়ার কিছুই ছিল না, এ শুধু একটা অজুহাত। যতীন ঘরে এলো, বাক্স খুলে হাঁটু গেড়ে বসলো মলিনা। এক হাতে তুলে ধরলো লণ্ঠন। আলোটা কিন্তু বাক্সের চেয়ে মহিলার মুখই বেশি আলোকিত করেছে। বাহ, বেশ দেখাচ্ছে তো তোমায় আজ। স্ত্রীর গম্ভীর অথচ সুশ্রী মুখের দিকে তাকিয়ে যতীন বলল, দেখাক, তোমার কি? আমার মুখ দেখবার জন্য তো আর তুমি বসে থাকবে না? নাও, তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। মলিনা সে চটে উঠেছে সে কথা বুঝতে যতীনের দেরি হয়নি। আমতা আমতা করে যতীন অফিসের সব কথা বুঝিয়ে বলল আবার। শেষে মলিনার গলা ধরে বলল, ছি, অবুঝ হয়েও না, গরিব লোক আমরা। যে কটা টাকাই পায় না কেন, হাতে না পাওয়া পর্যন্ত ঘুম হবে না। কত লোকের কত দরকার, এ টাকাটা পেলে কাজে লাগবে সকলেরই। যাও, তা যাও না কলকাতা, আমি কি বাদ সাধছি? বলে মলিনা অভিমান ভরে মুখ সরিয়ে নিল। বাদনা সাধলেও বাধা দিচ্ছ? মোটেই নয়। বেশ, তবে বলো তোমার জন্য কি আনবো কলকাতা থেকে? কি আর আনবে? বেশ মোটা দেখে দড়ি কিনে এনো খানিকটা। থমথমে গলায় চোখে জল ভরে বলল মলিনা, খুব আস্তে আস্তে। কাজকর্ম সেরে মলিনা যখন ঘরে ঢুকলো, রাত তখন খুব বেশি নয়, তবু পাড়াটা নিস্তব্ধ, নিঝুম হয়ে গেছে। রোজই যায়, রোজ তবু এবারের অন্তত আরো খানিকটা সজাগ থাকে কথায়, চিৎকারে, হাসিতে। এতটুকু বাড়ি সরগরম করে রাখতে যতীনের জুড়ি নেই। খাওয়া সারতে 1 ঘন্টা। মলিনার সঙ্গে যত রাজ্যের অফিসের গল্প করবে যতীন, তারপর বন্ধুদের কথা কি হয়তো বাড়ির শুনে এসে দুজনার কত যে খুনসুটি করে তার কি শেষ আছে? বাতি নিবিয়ে বকমের শেষ হতে কি বা এমন কম রাত হয়? আজ সব চুপ। অনেকক্ষণ হলো যতীন চলে গেছে। এতক্ষণে গাড়ি হয়তো স্টেশন ছেড়ে চলে গেল। মুখে 2-4 কুচি সুপুরি পুড়ে মলিনা দরজা ভেজিয়ে দিল। একবার শুধু দেখে নিল বাসুদেব শুয়েছে কিনা। না, বাসুদেব এখনো শোয়নি। উঠোনে দাঁড়িয়ে খাটিয়ার ওপর চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে কি যেন গাইছে। কীর্তনের সুরের মতনই কানে লাগে। চাঁদের আলো সারা উঠোন ভেজা। বাসুদেবের চোখ মুখ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। দরজা বন্ধ করে দেয় মলিনা। খিল আটে। হঠাৎ কি যেন খেয়াল হয় তার, আবার খিল খোলে। মেঝে থেকে লণ্ঠন তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করতে থাকে। খিল আটে আর খোলে। একটু যেন নড়বড় করছে খিলটা। বাইরে থেকে ধাক্কা দিলে খিল হয়তো ভেঙেই যাবে। যা ফাঁক দরজায়, পেরেক কি পাতলা লোহার শিক গলিয়েই তো খিল খোলা যায়। মলিনার বুকটা হঠাৎ ধরাস করে ওঠে। দূর দূর করতে থাকে বুক। ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যায়। দরজা ভেজিয়ে খিল এঁটে দেয় তাড়াতাড়ি। এত ভয় কিসের তার? কে আসবে ঘরে রাত দুপুরে? মলিনা ভাববার চেষ্টা করে। কে আসবে তা ভাবতে গেলে প্রথমে চোখের ওপর ভেসে ওঠে যে সে ওর উঠোনে বসে, আর কারোর কথা তো মনের কোণেও উকি দেয় না। তবে এ ভয় কি বাসুদেবের জন্য? কিন্তু বাসুদেব। স্বামীর ওপর ভীষণ রাগ হয় মলিনা। এ কি বন্ধু, তোমার বন্ধু, আমার কি? পা ফেলতে জায়গা নেই এমন এক ফালি ঘর। সেই ঘরে দিনের পর দিন বন্ধুকে শুতে খেতে বসতে ঠাঁই দাও। কি অসুবিধেই যে হয়। আড়াল আবডাল বলে কিছুই নেই। বাইরের লোকের কাছে নিত্য ওঠা বসা, কথা বলা। বাসুদেবও যেন কেমন। সেই এসেছে তো এসেছে, যাবার নামটি করে না। হঠাৎ এলো যতীনের খোঁজখবর নিয়ে। একই গ্রামে নাকি ওদের বাড়ি, একই সঙ্গে ছেলেবেলায় থেকে মানুষ। বাড়িতে বাড়িতে জানাশোনা হরদম মহরম। বাসুদেবের মা মারা যাবার পর ঘরে তালা দিয়ে ছেলে বিভাগী হয়ে যায়, আর গ্রামে ফেরেনি। যতীনের বিয়ের কথা কার মুখে যেন শুনেছে, ঠিকানা জেনে নিয়েছিল, তারপর হাজির হয়েছে উটকো ভাবেই। স্বামীর কাছে কথায় কথায় মলিনা শুনেছে বাসুদেবের নাকি কোনো এক ডানাকাটা পরীর সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল। সব ঠিকঠাক। হঠাৎ বাসুদেবের মা শুনলেন মেয়েটি বাল্য বিধবা। বাসুদেব জানতো বিয়ের ইচ্ছেটা তারই, তবু মা গোপন কথাটা জানতে পেরে আটকে উঠলেন। হলোই বা সুন্দরী। সমাজ ধর্ম জলাঞ্জলি দিয়ে সুন্দরী ঘরে আনতে হবে এমন কথা কেউ কি শুনেছে? না, তা হবে না। বাসুদেবের মার দৃঢ় আপত্তি। ওইদিকে বাসুদেবেরও গো হ্যাঁ না এর টানাপোড়েনে চলছে। এমন সময় হঠাৎ বাসুদেবের মা মারা গেলেন।
ছেলেও গৃহত্যাগ করলে। কি যে ত্যাগ করেছে বাসুদেব, মলিনা তাই ভাবে। কে বলবে ও ঘর ছেড়েছে? এই কি ঘর ছাড়ার লক্ষণ? নিজের ঘর ছেড়েছে বটে, কিন্তু জুড়ে বসেছে অপরের ঘর, অপরের ঘরণী। কথাটা মনে হতেই মলিনার চোখ দুটো কপাটের খিল আটকে গেল, আবার দুরু দুরু করতে লাগলো বুক। সত্যি লোকটা যেন কেমন। প্রথমে যেদিন এলো, ওর চোখের চেহারা আর কাঁধ পর্যন্ত চুলের বহর দেখে মলিনার মন বিষিয়ে গিয়েছিল। তারপর প্রথম প্রথম সে কি কাছে ঘেঁষার ঘটা, উঠতে বসতে মুচকি মুচকি হাসা, আস্তে আস্তে ওর নাম ধরে ডাকা, মলিনা ও মলিনা। আর এমন ভাবে লোকটা তাকাতো যেন মলিনা ওর কত জন্মের চেনা, কতই না আপনজন। প্রথম দর্শনে যাকে দেখে পিত্তি জ্বলে গিয়েছিল তার গেরুয়া বসনের ঘটা পটাই ভ্যাগ ভরং ছাড়া আর কিছু যে আছে, মলিনা তা কিছুই বিশ্বাস করতে পারেনি, আজও পারে না। কেনই বা না হবে? সবল সুস্থ মানুষ, এই সংসার তার কোনো কাজ নেই গা। বন্ধুর ঘাড়ে বসে খাবে আর তার বউয়ের দিকে চোরা চোরা তাকাবে। তাও যদি বন্ধু বড়লোক হতো। একে তো নিজেদের চলে না, আনতে খেতে পড়তে শুধু নেই, তবু পরের জন্য ধার করো আর মরো। রাগ শুধু নয়, যতীনের ওপরও মলিনার মন বিষিয়ে ওঠে। এ কি কোথাকার কে? তার জিম্মায় ঘর ছেড়ে বউ ছেড়ে দিব্যি তুমি চলে গেলে? কিছু যদি একটা হয়, মাঝরাতে মলিনা হয়তো ঘুমিয়ে পড়বে, আর হঠাৎ যদি দরজা খোলে ওই ভয়ে মলিনার গায়ে কাঁটা দিয়ে ওঠে, ঘাম জমতে থাকে ঘাড়ে কপালে। হঠাৎ কি মনে হতে মলিনা ইঁদুর মারা কলটা বেঞ্চের তলা থেকে বের করে নেয়, প্রাণপণে তার তীক্ষ্ণ ধার ফলা দুটি খোলে, তারপর আস্তে আস্তে পা টিপে টিপে ইঁদুর কলটা দরজার চৌকাঠের ঠিক মাঝখানেই রেখে দেয়। বাতির শিখা কম করে বিছানায় শুয়ে পড়ে মলিনা, চোখে দৃষ্টি মেলা থাকে দরজার ওপর। আলকাতরা রাঙানো কালো কাঠ পুরো একটা জবনিকার মতন ভাসতে থাকে। কখনো যেন চোখের পাতা তন্দ্রা নেমেছিল, হয়তো শেষ রাতেই। কিসের একটা খুট করে শব্দ হতে ধর্মর করে উঠে বসলো মলিনা। কই কিছু না তো। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পর মলিনা অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে উঠোনে চোখ মেলে তাকালো। ভোর হয়ে আসছে, ফর্সা হয়ে গেছে আকাশ। বাসুদেব ঘুমিয়ে। পা টিপে টিপে উঠোনে নেমে এলো মলিনা। বাসুদেব ঘুমোচ্ছে, তার চোখের পাতায় ভোরবেলায় প্রগাঢ় ঘুম, ঠোঁটের কোলে একটু মিষ্টি হাসি। হয়তো স্বপ্নই দেখছে। কার স্বপ্ন? মলিনা হঠাৎ চমকে ওঠে, শিরশিরিয়ে যায় ওর সর্বাঙ্গ। শারীরে আঁচলটা গায়ে জড়াতে গিয়ে হঠাৎ খেয়াল হয়, কাল আশ্রমে বেড়াতে যাবার জন্য মলিনা যা সাজগোজ করেছিল, এখন সে সবই তার দেহে। সেই শাড়ি, ব্লাউজ, সেই কুমকুমের টিপ, পায়ে আলতা, এখনো গায়ের সেন্টের ফিকে গন্ধ। আশ্চর্য, রাত্রে শোবার আগে শাড়ি ব্লাউজটাও খুলে রাখেনি। কেন এমন ভুল? আঁচলটা আঙুলের পাকে জড়াতে জড়াতে মলিনা কেমন যেন মনটা ফাঁকা হয়ে যায়। বুকের মধ্যে একরাশ বাতাস পাক খেতে থাকে। ফাঁকা মন নিয়ে মলিনা সারাদিন কেটে যায়, আনমনা উদাস। টুকটাক কাজকর্ম নিজেকে ব্যস্ত রাখতে চায়, পারে না। দুপুরে গরম পড়ে, অসহ্য গরম। মলিনার মনের জ্বালাও মন থেকে ছড়িয়ে পড়ে। বার দুয়ে গা ধুয়ে নেয়, একটু যদি জুড়োয় শরীর। দুপুরে একটু পর থেকেই মেঘ জমতে থাকে। বিকেলের গোড়ায় ঘোর হয়ে আসে আকাশ, ধুলো বালির ঘূর্ণি ওঠে, তারপর জল নামে অঝোর ধারায়। কদিন ধরে গা গরম পড়েছে, তাতে বৃষ্টি হবে এ এমন কিছু আশ্চর্য নয়। কিন্তু এই বৃষ্টি দেখে মলিনার মুখ আরো কালো হয়ে ওঠে। আবার রাত, নিস্তব্ধ নিঝুম হয়ে আসে তালপুকুরের পাড়া। সামনে বৃষ্টি পড়ছে, কখন ঝিমিয়ে আসে, কখনো জোর হয়ে ওঠে। ছাদে নেই, ছন্ন ছাড়া এলোমেলো বৃষ্টির ছাট আলুথালু করে মলিনাকে ভিজিয়ে দিয়ে যায়। ভিজে জলে টই টই করছে থাকে দালান, উঠোনে জল দাঁড়িয়ে যায়। এমন ভাবনায় আর কখনো পড়েনি মলিনা। সমস্যাটা খুবই কঠিন, তবু যে সমস্যা তেমনই ভাবে সমাধান করতে হয়, ঠিক তেমন ভাবে বাসুদেবের মা ছেলের বিয়ের সমস্যার সমাধান করেছিলেন। জলে গলা পর্যন্ত ডুবে যাক বাসুদেব, দালানে দাঁড়িয়ে থাক, তবু এক ঘরে মলিনার সঙ্গে তার শোয়া চলবে না। মুখ ফুটে বলতে হয়নি মলিনাকে। বাসুদেব নিজে দালানের একটু কোণ ঘেঁষে দড়ির খাটিয়ায় শুয়ে পড়ল। আর যেন আরো ভয় করছে মলিনার। আকাশই শুধু কালো নয়, বৃষ্টির জলও শুধু জল নয়। মলিনার মন রাতের প্রতিটি প্রহরে প্রহরে যত রাজ্যের কালি শুষে শুষে কালো হতে লাগলো, আর চোখের জলে সেই কালো গলে গলে ওর সর্বাঙ্গে কালি মাখালো। কে? কিছু না, বাতাস।
কে যেন হাঁটছে দালানে। জলে পা পড়ার শব্দ, পা টানার আওয়াজ। কার চোখ বুঝি দরজার ফাঁক দিয়ে চেয়ে আছে? কি দেখছে ও? মলিনাকে? অষ্টদশী মলিনা ভয়ে লজ্জায় আট হয়ে থাকে। ধুক ধুক করে বুক, হাত পা কাঁপে, অবশ হয়ে আসে। কত রাত এখন? গভীর রাত নিশ্চয়ই। যতীন নেই কলকাতায়। না, কলকাতায় নয়, গাড়িতে। গাড়ি ফিরছে, যতীন বাড়িতে ফিরছে। পকেটে টাকা। মলিনা আরও কত টাকা জমাবে এবার। বাঁচিয়ে বুচিয়ে লুকিয়ে এক মাসে প্রায় গোটা 30 টাকা জমিয়েছে। এবার যদি আর কিছু জমায়, ভারী দুটো কানবালা গড়াবে মলিনা। বড় শখ তার, কিংবা একটা সেই শাড়ি কিনবে পূর্ণিমার মতন। কিন্তু যতীন যদি তাকে টাকা না দেয়, যদি পুরো টাকাটাই পাঠিয়ে দেয় তার বাবাকে গলসিতে, না, কখনোই তা হবে না। পাঠিয়ে দেখুক যতীন। যাচ্ছে তার ঝগড়া করবে মলিনা। এবার বিয়ে করেছে, কচি খোকাটি নও, তবু বউয়ের জন্য দরদ নেই তোমার? শুধু দুবেলা দুটি ডাল ভাত আর মিষ্টি কথা। একটা পয়সাও যদি হাতে তুলে দিয়ে থাকে কখনো, একটা কিছু কিনে থাকে নিজে শখ করে, কষ্টের সৃষ্টে যা বাঁচাবার মহিলাকেই বাঁচাতে হয়েছে লুকিয়ে চুরিয়ে। চুরি কথাটা মনে হতে মলিনার বুকটা ধক করে ওঠে। চুরি ছাড়া কি? চুরিই বলে একে। যতীন জানে না মলিনা লুকিয়ে লুকিয়ে টাকা জমায়, লুকিয়ে এটা ওটা কেনে। হোক না তা 2 আনা কি 2-1 টাকা। কালো যাবার সময় যতীন চেয়েছে রেশন আনতে, চেয়েছে কলকাতায় যাবার সময় 2-4 টাকা ট্রেনে হাত খরচের জন্য। মলিনা দেয়নি, বলেছে টাকা কই, কোথায় পাবো? শেষ পর্যন্ত যতীন বাসুদেবের কাছ থেকে কটা টাকা নিয়ে গেছে। বাসুদেব এই লোকটাকেও আজ 3 সপ্তাহ ধরে চর্বচস্য খাওয়াতে হচ্ছে। কোথাকার কে তার জন্য গতর দাও, নিজেদের মুখের ভাত তুলে দাও। এক পো দুধ পেলে যতীনের হাড় ভাঙা খাটুনির খানিকটা যেন পূরণ হয়, কিন্তু তার কপালে এক ঝিনুকের দুধ জোটে না। অথচ বাসুদেবের বেলায় দুধ চাই কেন? কে তার বাসুদেব? বাসুদেবই বাকি। যতীনের বাবা মাই বা কে? মলিনা কি তার স্বামীকে দুধ খাওয়াতে পারে না? একটু ঘি বা একটু বেশি মাছ, কানবালা জমানো টাকা, ব্লাউজের সিট, পাড়াপড়শির সঙ্গে মাঝ দুপুরে সিনেমায় যাওয়া। মাসে এই কটা টাকাও তো বাঁচিয়ে স্বামীর জন্য ব্যয় করতে পারে মলিনা। শ্বশুর শাশুড়ির ওপরেই বা রাগ কেন? মলিনার মাথা গরম হয়ে ওঠে ভাবতে ভাবতে। এমন ভাবে কোনোদিন সে ভাবেনি। এত ভয় হয়নি তার নিজের জন্য। আজ যেন সব একে একে খুলে যাচ্ছে। মনের যত গ্লানি জট। স্বামী তার, স্বামীর সংসার তার, কর্তৃত্ব তার, সব পেয়েছে মলিনা। কিন্তু পেয়েও মন কি তার কানায় কানায় ভরে উঠেছে? না, স্বামী তার, সে ছাড়া আর কিছুই তার সহ্য নয়। আর যা আছে সবই তার চিন্তার গণ্ডি থেকে দূরে। কে ডাকলো না? মলিনা ধর্মর করে উঠে বসলো। সম্বিত ফিরে পেয়েছে এতক্ষণে। কান পেতে শুনলো বাইরে আবার অঝোর ধারায় জল নেমেছে। আকাশ ভাঙা বৃষ্টি। ঘরের বাতিও প্রায় নিবু নিবু। কি যেন দরজায় ঠেলা দিচ্ছে। একটু পরে আধো আধো অন্ধকারে একটা মুখ ভেসে উঠবে। ইঁদুর কলটা পাতা আছে তো দরজার গোড়ায় আছে। বিবর্ণ মুখে বসে থাকে মলিনা। দরজায় চোখ রেখে রুদ্ধ নিঃশ্বাসে মিনিটের পর মিনিট কেটে যায়। কই, কেউ তো আসে না। কেউ না। আজও এলো না তাহলে? জানলা দিয়ে আকাশ দেখলো মলিনা। স্লেট রঙের আকাশ। ভোর হলো, এই বৃষ্টি থেমেছে। আস্তে আস্তে দরজা খুলে দালানে পা দেয় মলিনা। জলে ভেসে যাচ্ছে দালান। এক কোণে সিক্ত দেহ বাসুদেব গালে হাত রেখে চুপ করে বসে আছে, যেন সপাং করে একটা চাবুক কষিয়ে দিল মলিনাকে। জ্বালা ধরে গেল সর্বাঙ্গে। হাত পা অসাড় হয়ে এলো ক্ষণিকের জন্য। কোমর পর্যন্ত জল ডুবে যে লোকটা পাথরের মতো বসে আছে তার দিকে তাকিয়ে মলিনার মনে হলো বড্ড ছোট ঘরে ও বাস করে, বড্ড ছোট মন নিয়ে, নোংরা মন। ইঁদুর কি? বাসুদেবের পাশে এসে মনে রাখে, এ কি এমনই ভাবেই বসে আছেন সারা রাত? বাসুদেব চোখ তুলে তাকায়। চোখ দুটো জবা ফুলের মতো লাল। বাসুদেবের হাত ধরে মলিনা। ছিছি, আপনি কি বলুন? ছিছি, আপনি কি বলুন তো? সারা রাত এভাবে বসে থাকলেন? একবার তো ডাকতে হয়। আমিও মরণ ঘুমিয়েছি। বাসুদেব তেমনই ভাবেই তাকায়। মলিনার চোখে মুখে কোথাও কি ঘুম লেগে আছে? গাটাও খুব গরম মনে হচ্ছে। উঠুন, আসুন আমার সঙ্গে। মলিনা বাসুদেবের হাত ধরে ওঠায়। সেদিনই মাঝরাতে যতীনের পাশ থেকে উঠে মলিনা দরজায় খিল খুলতে গেল নিঃশব্দে।
কে জানতো আজও দরজার করে ইঁদুর কল পাতা আছে। মনেও পড়েনি ঘুণাক্ষরও মলিনার। ইঁদুরের পা পড়ল রাতের করাতের দাঁত কামড়ে ধরেছে মলিনার পা, কঠিন কামড়। পায়ের পাতা যেন থেতলে গেল। কি তীব্র যন্ত্রণা! কোকিয়ে উঠল মলিনা। যতীন অঘরে ঘুমোচ্ছে, কোনো সারা শব্দ নেই। কেমন করে যে মলিনা বাতি জ্বেলেছে, অসহ্য যন্ত্রণা সম্বরণ করেছে তাতে দাঁত চেপে, কেউ তা জানতে পারল না। পরের দিন একটু বেলায় গম্ভীর মুখে যতীন একটা রিক্সা ডেকে আনলো। গায়ের মোটা চাদরটা জড়িয়ে কাঁধের থলে কাঁধে ফেলে বাসুদেব বললে, আসি রে, বেশ কাটলো কটা দিন, আবার আসবো কখন? খবরদার এ বাড়িতে আর পা দিবিনি, তোর গুরুর দিব্যি। আমি তোর কে? বন্ধু? ম্লান হেসে বলে বাসুদেব। থাক থাক শালা, আর বাক ফটাই করিস নে। অনেক ভরং দেখলাম, গা ভর্তি জ্বর, বাড়ি ছেড়ে চললেন উনি। কেন রে, এতদিন কাটলো, আর কটা দিন তোর এখানে কাটতো না? রাগ করিস কেন? আমার হয়তো বসন্ত হবে, তোদের বাড়িতে বিষ ছড়াবো তাই। একটু থামলো বাসুদেব, তারপর বলল আবার, যাই, দেওঘরের গাড়ি চলে গেলে ফিরে আসতে হবে। দেওঘরে যাচ্ছ? যাও। খুদে খুদে চোখে তাকালো যতীন। কোথায় উঠবে? সেই আশ্রমে তো, যদি না উঠতে দেয়। পাগল, তিনি আমার গুরু। আচ্ছা আসি। মলিনা কই? ঘরে। থাক থাক, আসতে হবে না, চললুম, আবার আসবো। বাসুদেব গিয়ে রিকশায় উঠল। বড় রাস্তা পর্যন্ত বাসুদেবকে এগিয়ে দিয়ে যতীন ফিরে এলো। উঠোনে দালানে কোথাও মলিনা নেই। ঘরে ঢুকে যতীন দেখে মলিনা জানলার কাছে চুপটি করে দাঁড়িয়ে। কি গো, কি হলো? দাঁড়িয়ে যে? স্বামীর গলার স্বরে মুখ ফেরালো মলিনা। চোখ দুটো তার লাল, ছলছল করছে। অবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকতে থাকতে যতীন বলে, কি ব্যাপার, কাঁদছো নাকি? মলিনার খেয়াল হলো, তাড়াতাড়ি চোখ মুছে বলল, পাটায় বড্ড যন্ত্রণা হচ্ছে। মলিনার পায়ের দিকে যতীনের এই প্রথম নজর গেল। ছেঁড়া কাপড়ে মলিনার পা জড়ানো, বেশ ফুলেছে। কি হচ্ছে জানতে চায় যতীন। মলিনা বলে, ইঁদুর কলে কেটে গেছে। নিমিষে যতীনের মেজাজ চড়ে যায়। কোথায় সে সর্বনাশের যন্ত্রটা? আজ আমি ওকে বাড়ি থেকে বিদায় করব। খাটের তলায় ইঁদুর কল খুঁজতে বসে যতীন। স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে মলিনা ধীরে ধীরে বসে। খাটের তলায় নেই। কোথায় তবে? ফেলে দিয়েছি জানলা দিয়ে। চমক লাগে যতীনের। দাঁড়িয়ে ওঠে, সন্দিগ্ধ গলায় প্রশ্ন করে, সত্যি? আস্তে আস্তে মাথা নাড়ে মলিনা, বলে, হ্যাঁ সত্যি। তাহলে তোমার ইঁদুর? স্ত্রীর অবদ্ধ চোখে চোখ রেখে যতীন থতমত খেয়ে বলে। স্বামীর কথা জবাব দেয় না মলিনা। মনে মনে ভাবে, ওর ইঁদুর তো বাইরে নেই, ঘরেই রয়েছে, কুরকুর করে কাটছে দিন রাত। কত যে ক্ষতি করেছে তার কি লেখা জোখা আছে? না থাকবে কোনো দিন, আরো কত হয়তো করবে। কিন্তু যতীন একটুর জন্য বেঁচে গেছে, এই তার ভাগ্যে।